যুবদল নেতার মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ, ন্যায় বিচার দাবি ফখরুলের। সালাম বরকতের ২১-এর অঙ্গীকার জুলাই অভ্যুত্থান নিশ্চিত করেছে, বইমেলা উদ্বোধন করে বললেন ডক্টর ইউনূস। স্বৈরাচারের দোসরদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না বললেন তারেক রহমান, ফ্যাসিবাদ বিরোধীদের এক থাকার আহ্বান। লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তৌহিদের স্ত্রীর দাবি, প্রতিবেশীর সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী তার স্বামীকে হত্যা করেছে, আর এই হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এই ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাস্থবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী। এলাকাবাসী জানায় তার কাছে অস্ত্র আছে এমন অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রাত্রে 2টার সময় এসে ওনাকে যৌথ বাহিনী উড়িয়ে নিয়ে যায়। উড়িয়ে নিয়ে যাওয়ার পরে সকাল 8টার সময় ওনাকে নিয়ে আসে। ওনাকে আসার পরে ওনাকে এখানেও একটা ঘরে ঢুকে ওনাকে মারধর করছে। বাড়ির সব মানুষকে, মহিলা এবং পুরুষকে সবাইকে বেদরম পিটাই করছে। তো এদের মারধর করছে সমস্ত রাইতে ফজরপন্থী মারিয়া। আবার ওই কইয়া অস্ত্র আছে কার কাছে, কম অস্ত্র আছে কার কাছে না কইলে তোর মারি আলাম করতেছে। পরদিন শুক্রবার দুপুর 12:30টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে কুমিল্লা মেডিকেলে গিয়ে মরদেহ খুঁজে পান স্বজনরা। সেনাবাহিনীর সাথে মিলে আমাদের পাশের বাড়ি যারা আছে ওরা আমার স্বামীকে হত্যা করেছে। এখন আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পুলিশে আমাকে ফোন দিয়েছে, কুমিল্লা কোতোয়ালি থানার ওসিতে হাসপাতালে যাওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পরে আমার ভাইকে যখন দেখলাম যে আমার ভাইকে মায়ের একবারে পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে, পুরা শরীর লাল হয়ে গেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি কার্যকর চাই এবং দৃষ্টান্তমূলক ফাঁসের আশেপাশে যত আসামিরা ছিল সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এমন মৃত্যুর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার প্রেস উইং জানায়, দুঃখজনক ওই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদকও। এছাড়া ওই ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। তৌহিদের মৃত্যুর ঘটনায় আইএসপিআরের ওই বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার পাস্থবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে বাদ জোহর ও বাদ আসর দুদফা জানাজা শেষে তৌহিদুল ইসলামের গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দাবিও জানিয়েছেন তিনি। ঢাকার উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করেই যাতে দ্রুত নির্বাচন সম্ভব। নির্বাচন আয়োজন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ তা মেনে নেবে না। দলে যাতে কোনো আওয়ামী প্রেতাত্মা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালে মারা গেছে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব আপনারা
এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এক দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অমর একুশে বইমেলা উদ্বোধনকালে তিনি কথা বলেন। সালাম বরকতের একুশের অঙ্গীকারী জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। নজরানা চৌধুরীর রিপোর্ট। শুরু হলো অমর একুশে বইমেলা 2025। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই মূল প্রতিপাদ্যের মেলা ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার বিকেলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রথমেই তিনি বাংলা একাডেমি পুরস্কার 2025-এ ভূষিত বিদগ্ধজনদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, 21-এর চেতনায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গঠিত হলো। অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি। লেখক ও প্রকাশকদের উদ্যোগে নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, 21 এবং শহীদ মিনার বাংলাদেশের ঐক্যের প্রতীক, আর সেখান থেকে উৎসরিত জুলাই অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত বছর যেটি ছিল 635। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নতুন আশা এবং সৃষ্টির সুর নিয়ে আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও বইপ্রেমী লেখক, প্রকাশক এবং সাহিত্যিকদের এক মঞ্চে নিয়ে এসেছে এই প্রাণের মেলা। বিস্তারিত দেখুন সাদরিনা খন্দকারের রিপোর্টে। উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা বইমেলা এলাকা ত্যাগ করলে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। লেখক, প্রকাশক ও বই প্রেমীদের জন্য এক বড় সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা। মেলায় প্রথম দিনেই জমে উঠেছে বই প্রেমীদের ভিড়। বইমেলায় স্থান পেয়েছে শিশু সাহিত্য থেকে শুরু করে কবিতা, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান সহ বিভিন্ন ঘরানার বই। বিভিন্ন বয়সী পাঠক, বিশেষ করে তরুণেরা মেলায় ভিড় করছেন, খুঁজছেন নতুন পুরনো লেখকের বই সহ 24-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক বই। একটা দল কেন্দ্রিক অথবা এক ব্যক্তি কেন্দ্রিক যে একটা বই প্রকাশের হিড়িক ছিল, এবার মানে সেরকম না। এবার আসলে পক্ষে বিপক্ষে বলতে পারেন, রাজনীতির সমীকরণ বিভিন্ন আসলে মানে প্রভাবমুক্ত বলতে পারে অনেকটা। মাদ্রাসা বেস যে স্টুডেন্টগুলো, তারা যে শুধু মাদ্রাসার যেই স্টলগুলো সেটাতেই যাচ্ছে তা না, তারা কিন্তু আমাদের স্টলেও আসছে। দীর্ঘ 11 মাস অপেক্ষার পর বইমেলায় আসতে পেরে উচ্ছ্বসিত পাঠক ক্রেতারা। বইমেলা শুধু বই কেনার স্থান নয়, সৃষ্টিশীল মানুষদের মিলন মেলাও বলে জানান দর্শনার্থীরা।
আর এখনও তো দেখা যাচ্ছে আজকে প্রথম দিন হিসেবে স্টল অনেকগুলা এখনও খালি আছে। তো জুলাই অভ্যুত্থানেও দেখলাম এখানে তারা বিভিন্ন প্রতীকী রাখছে, তো এটা খুবই দেখে ভালো লাগলো। বইমেলার জন্য আসলে সারা বছর ওয়েট করে থাকা হয়, সো এই জন্য প্রথম দিনই আর মিস করিনি, চলে এসেছি এবং বইও কিনেছি। এদিকে অধিকাংশ স্টল তাদের বইয়ের পসরা সাজিয়ে বসলেও অনেক স্টলে এখনো প্রস্তুতির কাজ চলছে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এছাড়া ৮ ও ১৫ ফেব্রুয়ারি বাদে প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশু প্রহর। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন ধারণা উদ্ভাবন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, কতজন এই ধারণার পেছনে আছেন সেটি বড় কথা নয়। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ৯ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ২১টি দেশের উদ্যোক্তারা এই সামিটে অংশ নিয়েছেন। সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ডক্টর ইউনুস বলেন, তরুণরাই যে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে তা বাংলাদেশের ছাত্ররা ২০২৪ সালের অগস্ট মাসে দেখিয়ে দিয়েছে। আর তাদের দেখানো পথ ধরেই বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্যবসার মাধ্যমে শুধু মুনাফা না করে ব্যবসার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। It's about what is the power of your imagination, power of your thought, power of your execution of those principles and thoughts that you have in mind. Beginning of something they stood for. And the whole country is devoted to make sure their dream, which became our dream, come true. With the sacrifices of thousands of young people who gave their life to make sure the day comes. বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তর্কে লিপ্ত থাকলে সবচেয়ে লাভবান হবে পলাতক স্বৈরাচার। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। এক যুগ পর অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ ছিল সেখানে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিয়মিত কাউন্সিল দলের সাংগঠনিক ভিতকে মজবুত করে। তিনি বলেন, গুম খুন নির্যাতন সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারে। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত 15 বছরে ভোটাধিকার না থাকায় জবাবদিহিতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। কখনো আমরা দেখেছি দামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন,
কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন গত 15 বছরে। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয় সেই কাজটি হলো জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে ততই মানুষের সমস্যার সমাধান করা যাবে। নির্বাচনের ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা খুন ও গুমের সাথে জড়িত সবার আগে তাদের বিচার করতে হবে। দুপুরে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, এমনকি সবশেষে দলকে নিষিদ্ধ করা হয়েছে। যারা খুন ও গুমের সাথে জড়িত তাদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রতিশোধ নেয়ার জন্য নয়, খুনিদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, এজন্যই এই বিচার করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমি জানি আমাদের অন্তরের কষ্ট, কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ লড়াই অংশগ্রহণ করুন। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। দেশে আর কোনো স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত না হোক, এ বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য রয়েছে উল্লেখ করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বৈরতন্ত্র ঠেকানোর জন্যই বর্তমান সংবিধানের পরিবর্তন প্রয়োজন। সকালে রাজধানীর ইস্কাটনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র এবং সুশাসন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 1972 সালে প্রণীত সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের সুযোগ থাকায় বাংলাদেশে 1975 এবং 2011 পরবর্তী সময়ে দুদফায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি প্রধানমন্ত্রী হচ্ছে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে আমাকে একটু বোঝান তো। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। লাখো মুসল্লির ইবাদত বন্দেগিতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বিদের হেদায়েতি বয়ানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলছে ময়দানের মঞ্চ থেকে। ইজতেমায় আগতদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাদ আসর অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে। পুলিশ জানিয়েছে, রোববার আখেরে মোনাজাত উপলক্ষে টঙ্গীর আশেপাশের মহাসড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন কার্যক্রম। ইসলামী দিন শিক্ষা করে যাতে আমরা আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মুনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর তরিকা চলার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দ্বীনের দাওয়াতে শামিল হন, সেই প্রত্যাশাও করছেন সাধারণ মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে, একসাথে আমরা ইজতেমা করতে চাই। উলামায়ে কেরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। রোববার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল।
আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 9টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সহ 7 দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিকেল 4টার দিকে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাখালী থেকে গুলশান 1-এ যাওয়ার বীর উত্তম একে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। ছাত্ররা মিছিল নিয়ে গুলশান 1-এ অবরোধ করে তারা প্রায় 1 ঘন্টা অবস্থান শেষে সন্ধ্যা 7:30টায় অবরোধ তুলে নিয়ে তিতুমির কলেজ গেটে আবারও অবস্থান নেয়। গেটের সামনে কয়েকজন শিক্ষার্থী এখনও আমরণ অনশন করছেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং অনশন শুরু করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল সকালে 11টায় তারা আবারও মহাখালীর আমতলী এলাকা অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার মধ্যে 12% মৃত্যু হয় ক্যান্সারে। শুধু তাই নয়, গবেষণা বলছে বছরে দেশে নতুন করে ক্যান্সার রোগী যুক্ত হয় প্রতি লাখে 53 জন। শনিবার বিএসএমএমইউএস সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকরা। এখন পর্যন্ত 46,631টি পরিবারের 2 লক্ষাধিক অংশগ্রহণকারীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে 48.4% পুরুষ এবং 51.6% নারী। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ক্যান্সার রোগীর সংখ্যা ছিল 214 জন। ক্যান্সারের প্রাদুর্ভাব বিবেচনায় পুরুষের ক্ষেত্রে প্রতি লাখে 118 জন এবং নারীর ক্ষেত্রে প্রতি লাখে 96 জন আক্রান্ত হন। গবেষণায় 38টি ভিন্ন ধরনের শনাক্তকৃত ক্যান্সার পাওয়া গেছে। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন বলে জানা গেছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক জানিয়েছেন, বিকেলে উপজেলার বাংগড্ডা বাজারে উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিতরা গাড়ি বহন নিয়ে বাংগড্ডা বাজার অতিক্রমকালে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সেলিম ভূঁইয়া নিহত হন। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এদিকে সেলিম ভূঁইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন গফুর ভূঁইয়া। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, পর্যটনের নামে দ্বীপটি ধ্বংস করা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নতুন কিছু নয় বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বন্যপ্রাণী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যেই জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? অনাবশ্যক, ভিত্তিহীন
কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে, তবে রাজনীতি যাতে শিক্ষাঙ্গনের পরিবেশকে গ্রাস করতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বিকেলে সাভারের আশুলিয়ায় নিজের বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে এনটিভি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসমত আলী, সদস্য আবদুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। রাজনীতি কলেজে থাকবে, ছাত্ররা আছে, রাজনীতি থাকবে, কিন্তু পরিস্থিতি যেন এমন না হয় রাজনীতিটা শিক্ষার উপরে না চলে যায়। আমি দেখেছি, শুনেছি এই ব্যাপারগুলা। এটা করবেন না। কোন রাজনৈতিক দলকেই আমি সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, অনুরোধ করব যে খেলা এই রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে সেদিকে নজর রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাত পেয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। আহতদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। আন্দোলনে আহতদের অভিযোগ যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের সেবা দিতে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় আসে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। দলটিতে আছেন ডক্টর রোনাল্ড ইয়োহ, ডক্টর ব্লাঞ্চ লিম জিয়াও, ডক্টর রুবেন ফু চাও, ডক্টর রোনাল্ড তান, ডক্টর নিকোল তান। সকালে চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেন তারা। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা আন্দোলনে আহতরা অভিযোগ করেন দেশে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। দাবি জানান দেশের বাইরে চিকিৎসা সেবার। মেডিকেলে আসলে পরে সিট নাই, এটা নাই, সেটা নাই, কোনো চিকিৎসা পাচ্ছি না। আমরা বাইরে বাসায় থাকি, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। আমাদেরকে যে চিকিৎসা দিচ্ছে সঠিক চিকিৎসা আমরা পাচ্ছি না, কারণ আমরা ভর্তি নাই। উন্নত চিকিৎসার জন্য যা করণীয় সেটা সরকার যেন অতি দ্রুত করে। চোখের যত ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে বাইরে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা তারা করুক। হাসপাতালটির পরিচালক জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা সহ প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিবেন। এছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা অতীতে যে চিকিৎসাগুলো করেছি এই চিকিৎসাগুলোর আর কোনো পরিবর্তন করা দরকার কিনা, আর কোনো বিশেষ চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগীদের দৃষ্টিশক্তি যেন আমরা ফেরত দিতে পারি কিনা, এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে এরই ধারাবাহিকতায় ওনারা ওনাদের পরামর্শ দিবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রোগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। 2 ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক দলটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ব ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণা না করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা দ্রুত তফসিল ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের টালবাহানা ও অছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে নির্বাচনের তফসিল ঘোষণার 48 ঘণ্টার আলটিমেটামও দেন তারা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করল স্বর্ণের দাম। শনিবার প্রতি আউন্স স্বর্ণের দাম $2,815 স্পর্শ করে। এর আগে কখনো $2,800 অতিক্রম করেনি স্বর্ণের দাম। গেল সপ্তাহে স্বর্ণ $2,730 নেমে এসেছিল। এরপর থেকে আবারও বাড়তে শুরু করে দাম। আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে স্বর্ণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করায় এর দাম বেড়েই চলছে।
Domestically, the weakening Indian rupee has also played. বিশ্ব হিজাব দিবস উপলক্ষে প্রথমবারের মতো হিজাব র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশো নারী শিক্ষার্থী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন হিজাব পরিধান করার কারণে বাংলাদেশের নারীদের বৈষম্যের শিকার হতে হয়। সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই র্যালির আয়োজন করা হয়েছে। প্রোটেক্ট এগেইনস্ট হিজাব ফোবিয়া NDU নামের একটি সংগঠন র্যালিটির আয়োজন করে। আইএফআইসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মোহাম্মদ মাহবুব কাশেম। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপনা পরিচালকরা অংশগ্রহণ করেন। ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল 2024 সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ফ এক্সেল নতুন উদ্যোগ গ্রহণ করেছে। কাপড়ের শক্তিশালী দাগ দূর করতে সার্ফ এক্সেল দেশজুড়ে সবার মাঝে জনপ্রিয়। এবার এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে দারুণ একটি প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস, যার উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা। ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এই 4টি মূল বিষয়ের উপর ভিত্তি করে এক্সেল চ্যাম্পস শিশুদের পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা নাবিলা উপস্থিত ছিলেন। এবার ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিপিএল এর পারিশ্রমিক সমস্যার সমাধানে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো ক্রীড়া উপদেষ্টাকে। ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দিতে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। এবার কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিপিএল এ ফিক্সিং তদন্তে বিসিবিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবিতে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। হঠাৎ করেই বিসিবি কার্যালয়ে যুব ক্রীড়া উপদেষ্টা। এমন সময় তিনি এলেন যখন পারিশ্রমিক বিতর্ক আর ফিক্সিং এর গুঞ্জনে বিপিএল এর এবারের আসরটা যেন বিস্ফোরায় পরিণত হয়েছে বিসিবির জন্য। সমস্যার সমাধানে বোর্ড কর্তাদের সঙ্গে জরুরি এক বৈঠকও করেছেন ক্রীড়া উপদেষ্টা। পারিশ্রমিক জটিলতার সমাধানে ও ফিক্সিং তদন্তে সহযোগিতার কথাও জানান তিনি। রাষ্ট্রের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। এদিকে বিপিএল এর দল নির্বাচনে আরো কৌশলী হওয়া যেতে বলে মনে করছেন বোর্ড কর্তারা। তবে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া গঠনতন্ত্র সংশোধনে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছি এনটিভি রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট
শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুবদল নেতার মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ, ন্যায় বিচার দাবি ফখরুলের। সালাম বরকতের ২১-এর অঙ্গীকার, জুলাই অভ্যুত্থান নিশ্চিত করেছে বইমেলা উদ্বোধন করে বললেন ডক্টর ইউনূস। স্বৈরাচারের দোসরদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না বললেন তারেক রহমান, ফ্যাসিবাদ বিরোধীদের এক থাকার আহ্বান। লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাক্তির, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টার মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।